আমির তিনি বলেছেন যে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দিবেন। গার্মেন্ট সেক্টরে নারীরা নিয়োজিত রয়েছেন প্রায় 50%। তারা কি করবেন? সন্তান লালন পালনের দায় কি শুধুমাত্র আজকের এই যুগে শুধুমাত্র কি মায়ের? এই কথা বলে আপনারা এই সমাজটাকে কোথায় নিয়ে যেতে চান? হয়তো তাদের নিজেদের ভিতরে কোনো গোপন পরিকল্পনা রয়েছে, কোনো মাস্টার প্ল্যান রয়েছে, যেটি তারা বাস্তবায়ন করার জন্যই ইচ্ছাকৃতভাবে কনফিউশন তৈরি করছেন, সংশয় তৈরি করছেন জনমনে। একবার সেই রাজনৈতিক দলটির প্রধান আমির তিনি বলেছেন যে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দিবেন তারা ক্ষমতায় যেতে পারলে। আবার আল জাজিরার সাথে এক সাক্ষাৎকারে দেখছি যে তিনি বলছেন না, এই ধরনের কথা আমরা বলিনি, আমি অন্যভাবে বলেছি। এই যে দ্বিচারিতা, এটি বিস্মিত করছে। এটা জনগণের মধ্যে এক ধরনের সংশয় তৈরি করছে, মানুষকে বিভ্রান্তি তৈরি করছে। এখানে কর্মক্ষেত্রে বিশেষ করে যে সেক্টরে নারীর সংখ্যা বেশি, প্রায় 50%, বিশেষ করে গার্মেন্ট সেক্টরে, তাদের প্রথম কথাই যদি ঠিক থাকে তাহলে ওই কথার পরিপ্রেক্ষিতে তারা দিয়েছিলেন যে সন্তান লালন পালন ইত্যাদির কারণে নারীদের সময় দিতে হয়। তাহলে আজকে আমাদের প্রধান যে রপ্তানি আয় গার্মেন্ট সেক্টর, সেই গার্মেন্ট সেক্টরে নারীরা নিয়োজিত রয়েছেন প্রায় 50%। তারা কি করবেন? তারা কিভাবে এই সেক্টরে যে অবদান রাখছেন, পরিশ্রম করে এই সেক্টরকে এমন একটি ভায়াবল করেছেন যে আমাদের একটা বিপুল রপ্তানি আয় হয় এই সেক্টর দিয়ে। আর সন্তান লালন পালনের দায় কি শুধুমাত্র আজকের এই যুগে শুধুমাত্র কি মায়ের? পুরুষ মানুষের দায়িত্ব, তারা শুধু বাহিরে কাজের মধ্যেই থাকবেন, আর নারীরা কাজ করতে আসলে যতটুকু কাজ করবেন। এই কারণে তারা বলছেন কর্মঘণ্টা কমিয়ে দেবেন। আর কারণ তাদের সন্তান লালন পালন করতে হয়। সন্তান লালন পালনে কি পুরুষের কোনো দায়িত্ব নেই? পুরুষ কি সেই দায়িত্ব কিছু শেয়ার করতে পারে না? সভ্যতার এই যুগে সমাজ প্রগতি যখন এগিয়ে যাচ্ছে, তখন এই কথা বলে আপনারা এই সমাজটাকে কোথায় নিয়ে যেতে চান? কোন পর্যায়ে নিয়ে যেতে চান? আবার এখন তাদের আমির বলছেন যে না, এই কথা আমি বলিনি। আল জাজিরা সুস্পষ্টভাবে এখানে এসেছেন। তাহলে নারীর যে অধিকার, আমাদের এখন যে সংবিধান, এর মধ্যেও আছে যে শেখ হাসিনা এটাকে এত কাটাছেঁড়া করেছে, তার নিজের মতো স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ কায়েমের পরেও যতটুকু অধিকারের যে কথাটি আছে, সেখানে মানুষের নাগরিক অধিকার নিয়ে সংবিধানে তাদের মৌলিক অধিকারের যে নিশ্চিত করা দরকার, সে কথাটি রয়েছে। তাহলে কি সেটি থাকবে না আপনারা ক্ষমতায় আসলে? বা আমরা এই অধিকারগুলো আরো বাড়ানোর জন্য নারী পুরুষ ভেদে প্রত্যেকেরই মানুষের তাদের অধিকার আরো নিশ্চিত করার জন্য যে কথাগুলো এই গণতান্ত্রিক আন্দোলনে আমরা সবাই বলেছি, তাহলে সেটার কি কোনো মূল্য থাকবে না? যেখানে তাদের একজন নেতা স্বয়ং আমিরের উপস্থিতিতে বলেছেন যে পার্লামেন্টে ইসলামী আইন দিয়ে চলতে হবে। এটাও আপনি সাংবাদিকের সামনে বলেছেন আমির যে এটা তার ব্যক্তিগত বিষয়, এখানে আমার কোনো কাটিয়ে গেছেন আর কি, আমার এই বিষয়ে কোনো মতামত নাই। তবে আমি মনে করি যে না, এইভাবে আমি এটার সাথে একমত নই, উনি বলেছেন। ইসলাম ওনার নাম, তাকে একটি চিঠি পাঠানো হয়েছে, গোপন চিঠি, এবং চিঠিটার বক্তব্য ভাষা আমি 2-3 বার পড়েছি। এটা আমার কাছে মনে হয়েছে পাহাড়ের গুহা থেকে সাধারণত সমাজের নানা শ্রেণীর মানুষ, যাদেরকে তারা শত্রু মনে করে, বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং মিডিয়া ব্যক্তিত্ব হিসাবে আপনার কাছে দেশ ও কোনো জঙ্গি গোষ্ঠী এ ধরনের চিঠি পাঠাতে পারে তাদের শত্রুপক্ষ যাদেরকে মনে করে। সেটার পরবর্তীতে সে কথাটি আছে, দয়া করে
কোনো ধর্ম এবং দল নিয়ে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াবেন না, অন্যথায় এর দায় আপনাকে নিতে হবে। এবার সরাসরি স্ট্রেট হুমকি তাদের বিরুদ্ধে, বিশেষ করে সেই রাজনৈতিক দল, তাদের বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি। নানা শ্রেণী পেশার মানুষ অভিযোগ করেছে, এদেশের গণতন্ত্র মানা মানুষরা অভিযোগ করে যে এরা নারী বিদ্বেষী, এরা নারীর প্রগতি এবং তাদের পরিপূর্ণ বিকাশ চায় না। এই যে লং স্ট্যান্ডিং ক্রিটিসিজম তাদের বিরুদ্ধে দেশের জনগণের পক্ষ থেকে যেটা আছে, এই চিঠিটার মাধ্যমে, এই যে আমার বাম পাশে বসে রয়েছেন অত্যন্ত শ্রদ্ধেয় একজন শিক্ষিকা, উনি কোন রাজনৈতিক দল করেন সেটা বড় বিষয় নয়, কিন্তু উনি একজন গণতন্ত্র মানা মানুষ। উনার ফ্যাসিবাদ বিরোধী যে সংগ্রাম, সেই সংগ্রামে আমি জানি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক গৌরবোজ্জ্বল এবং বিরচিত ভূমিকা ছিল তার। অসাধারণ সাহস নিয়ে ওই সময়, তখনও তো হাসিনার পতন হয়নি, সেই সময় কথা বলা একজন মানুষ নাহরিন ইসলাম, অধ্যাপিকা নাহরিন ইসলাম, তাকে এই চিঠিটা পাঠানো হচ্ছে, যে চিঠিটা সাধারণত দস্যুরা দেয় ডাকাতি করার আগে, যে চিঠিটা জঙ্গি গোষ্ঠী দেয় তার প্রতিপক্ষকে হুমকি দেওয়ার জন্য। সেই চিঠিটাই পাঠানো হয়েছে। শুধু তাই নয় বন্ধুরা আমার, এখানে আমার পাশে বসে আছেন রাজশাহী থেকে এসছেন নির্যাতিত জামাত শিবিরের দ্বারা আমাদের এক বোন। আমার পাশে বসে আছে খাদিজাতুল কোবরা, সে এই বট বাহিনী মানে প্রতিপক্ষের বিরুদ্ধে যে একটা বাজে কথা বলতে হয়, অশ্লীল কথা বলতে হয়, এটা শিখিনি। আমাদের শিক্ষকরাও শেখায়নি, আমাদের পারিবারিক শিক্ষাও হচ্ছে তাই। তোমাকে যে যাই বলুক, তুমি কখনো মাত্রার বাইরে গিয়ে কথা বলবে না। কিন্তু তাদেরকে কি শেখানো হচ্ছে? এটা কি ইসলাম? ইসলাম তো সবচেয়ে সিভিলাইজড একটা ধর্ম। এখানে বেইনসাফির বিরুদ্ধে কথা বলা হয়েছে, এখানে অশ্লীলতার বিরুদ্ধে কথা বলা হয়েছে, এখানে মানে সমস্ত ধরনের অসুন্দর অকল্যাণের বিরুদ্ধে এই মহান ধর্ম ইসলামে কথা বলা হয়েছে। আর সেই ধর্মের নাম ভাঙিয়ে রাজনীতি করতে গিয়ে যে অশ্লীল গালিগালাজ করা হয়েছে আমাদের বোনদেরকে, এবং তারা যে সবাই বিএনপির সাথে জড়িত তা নয়, তারা সাধারণ ছাত্রী, হয়তো বিএনপিকে, ছাত্রদলকে অথবা ধানের শীষকে সমর্থন করে। এই কারণে একটা তৈরি হয়েছে কি বট বাহিনী, আর আরেকটা হচ্ছে মবার। এরা সমাজকে এক ভয়ঙ্কর অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে। আমি এ প্রসঙ্গে কিছু কথা বলার জন্য আমি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক নওরুল ইসলাম আপাকে, অধ্যাপিকা নওরুল ইসলামকে আমি অনুরোধ করছি।